একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো। এই বিচার দেশবাসীর কাছে দিলাম আপনাদের কাছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পুলিশ হত্যার ঘটনা ঘটে। জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে 4ই আগস্ট থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত চলে পুলিশের উপর নির্মম হত্যাকাণ্ড। সমন্বয়কদের গলার ফাঁসির দড়ি সামনের দিকে এগিয়ে আসছে, তাদেরকে নাকি ফাঁসির সময় দেওয়া হবে না। বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। নিরপরাধ পুলিশদের যারা থানায় পুড়িয়ে মেরেছে এবং 5 তারিখে বিজয়ের পরে, বিশেষ করে 5 তারিখে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে সকল পুলিশকে মেরে পুড়িয়ে থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো সারা দেশে ঘটেছে, তার বিচার অবশ্যই হতে হবে। তা না হলে বিচারহীনতার এই সংস্কৃতির মধ্যে পুলিশের আত্মবিশ্বাস ফেরানো যাবে না। বাংলাদেশের মানচিত্র স্বাধীনতা বিরোধী এবং জুলাই জঙ্গিদের জন্য অভিশাপে পরিণত করব। তাদের জন্য হারাম করে দেব দেশের প্রতিটা 1 ইঞ্চি ভূমি। এই মানচিত্রে তাদের কোনো স্থান হবে না। নির্বাচন পরবর্তী নতুন সরকারের শপথ গ্রহণের পরদিনই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ শুরু হয়েছে। প্রায় 1.5 বছর তালাবদ্ধ থাকার পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো একযোগে পুনরায় খোলার চেষ্টা চলছে। বরিশাল থেকে বগুড়া কিংবা নোয়াখালী থেকে ফেনী, প্রায় সব জায়গাতেই একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের বিয়ানীবাজার বা কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলেও খবর আসছে আওয়ামী লীগের কর্মীরা যারা এতদিন পলাতক ছিলেন বা এলাকা ছাড়া ছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। চায়ের দোকানে আবার বসছেন, আর তাদের এই ফিরে আসায় বাধা দিচ্ছে না স্থানীয় বিএনপি, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির বিজয় মিছিলে দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন আওয়ামী লীগের কর্মীরা। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমান সরকারের উচিত হবে সেই দিকে দৃষ্টি দেয়া যে ভারত বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করে আবারও কোনো স্বার্থান্বেষী মহল ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে যেন পেরেক ঢোকাতে না পারে। এই মাহাদি আজকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আসেন তখন ঢাকার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করছে 21 টেলিভিশন। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সাবেক সমন্বয়ক মাহাদিকে শাহজালাল বিমানবন্দরে পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ঢাকায় 4:30টায় বিমানবন্দরে অবতরণ করেন। তবে প্রায় 1 ঘন্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মাহমুদি। বিকাল 5:20 দিকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর আগে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মাহাদি। পরে ভিডিও বার্তায় নিজের মুক্তির কথা নিজেই বলেন। ফেসবুক লাইভে তিনি বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি, আমার সঙ্গে যা ঘটেছে তা দেশে গিয়ে সংবাদ সম্মেলন করে জানাবো। আমি একেবারে বর্তমান সরকারকে অনুরোধই করতে চাই, এই আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী তিনি যেন ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সংবাদ সম্মেলন করতে না পারেন, সেই ব্যাপারটা দেখতে হবে। কারণ এরা আবারও ভারত বিদ্বেষী নানা ন্যারেটিভ তৈরি করে আবারও আমাদের এই দুই দেশের সম্পর্ক ঘোলা করার চেষ্টা করবে। সে ভারতে গেছে, ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, তার মানে একটা ভিডিও করে যে ছড়িয়ে দেওয়ার কাজগুলো করেছে ফেসবুক অ্যাক্টিভিস্টরা। সে এটা মানে বলার চেষ্টা করেছে যে আমার বডি টাচ করেছে, এরকম তিনি বলার চেষ্টা করেছেন ফেসবুক মানে লাইভে, যে কি সাহস তারা আমার বডি পর্যন্ত টাচ করেছে। তার বডি টাচ করা যাবে না, মানে তিনি মেয়ে মানুষ, তার বডি টাচ করলে সেটা একটা মানে যৌন হয়রানি হয়ে যাবে, এরকম ব্যাপার হয়ে গেছে। এরকম ব্যাপার যে নাটক সাজানোর চেষ্টা করছে, এই নাটক যেন নতুন সরকারের আমলে করতে না পারে। যেটা এখানে বলা হচ্ছে যে গত 1 জানুয়ারি হবিগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করলে সে থানায় গিয়ে বলে, আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমি বানিয়াচং থানায় পুলিশ মানে করেছি, আগুন দিয়েছি, আমার লোককে আপনি গ্রেপ্তার করেন, এত বড় সাহস কোত্থেকে আসে। এরপর দেখেছি ওই মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার
গভীর রাতে আদালত বসিয়ে তার জামিনের ব্যবস্থা করেছে পুলিশ গ্রেপ্তার করার পরে। এই জামিনের ব্যবস্থার পরেই মানে প্রশ্ন এসেছে যে পুলিশ তাহলে আত্মবিশ্বাস ফিরে পাবে কোথায়? যে দাবি চতুর্দিকে এখন উঠছে পুলিশ হত্যার বিচার, অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে, যেমন মানে ছাত্র জনতা হত্যার বিচার হতে হবে, তেমনি পুলিশ হত্যারও বিচার হতে হবে। কোনো বিচারই কোনো বৈষম্যই করা যাবে না, বৈষম্যমুক্ত সমাজে কোনো বৈষম্য করা যাবে না। এবং সেই ক্ষেত্রে এই ধরনের আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী যারা বীর বিক্রমে বলার চেষ্টা করে আমি মেরেছি, না মারলে এত দ্রুত দেশ স্বাধীন হতো না, দেশকে তারা স্বাধীন করে ফেলেছে, একটা সরকার পতনের আন্দোলনকে নতুন স্বাধীনতা 2.0, বাংলাদেশ 2.0, প্রফেসর ইউনূস তো আরেক কাঠি সরেশ, অলরেডি নতুন 4টা জন্মদিন তিনি উপহার দিয়েছেন। সব মিলিয়ে গত 1.5 বছরে যা হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে নতুন সরকারকে এবং নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কোনোভাবেই যেন বাংলাদেশে কোনো উশৃঙ্খলতা তৈরি করে, ভারত তো বটেই, কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার যে পাঁয়তারা, সেই পাঁয়তারা যেন কেউ করতে না পারে সেটা সরকারকে দৃষ্টি রাখতে হবে। এবং অতি অবশ্যই নিরপরাধ পুলিশদের যারা থানায় পুড়িয়ে মেরেছে এবং 5 তারিখে বিজয়ের পরে, বিশেষ করে 5 তারিখে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে সকল পুলিশকে মেরে পুড়িয়ে থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো সারা দেশে ঘটেছে তার বিচার অবশ্যই হতে হবে। তা না হলে বিচারহীনতার এই সংস্কৃতির মধ্যে পুলিশের আত্মবিশ্বাস ফেরানো যাবে না। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, গত 18 মাস ধরে জেল জুলুম মব মৃত্যু উপেক্ষা করে যে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখছি তার একটি অনেক বড় বিজয় অর্জন আমাদের হয়েছে। জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা ডেভিল ইনুস বাংলাদেশের মানচিত্র সার্বভৌমত্বের জন্য যে কত বড় হুমকি ছিল এইটা দেশের একেবারে খেটে খাওয়া দিন মজুর শ্রমিকদের নাগরিক সেও বুঝতে পারছে। তার হাত থেকে দেশটাকে যে রক্ষা হয়েছে, রক্ষা করতে আমরা আপাতত পারছি, এজন্য সকলেরই শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয় নাই, সংগ্রাম আমাদের চালাই যাইতে হবে। এই মুহূর্ত থেকে যে সকল আমার তৃণমূলের ভাইরা রয়েছেন, অনেক বিষয় একটা ক্রিটিক্যাল অবস্থা, বিষয়গুলো আমাদের নীরব থাকতে হবে, অনেক কথা বলা যাবে না, চৌকাছে শুধু দেখে যাইতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। মনে রাখবেন, দেশের সকল নাগরিকই জানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কইরা, নির্বাচন থেকে দূরে সরাই রেখা জোর কইরা একটা প্রহসনমূলক নির্বাচন হয়েছে। যে কোনো অবস্থায় হোক সেই নির্বাচনে একটা সরকার গঠিত হয়েছে। অথচপক্ষে স্বাধীনতা বিরোধী, মানচিত্র বিরোধী, 71 বিরোধী মব সন্ত্রাসের জনক ডেভিল ইনুস এবং পাক রাজাকার এবং তার উত্তরসূরিদের হাত থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাইছে, এটাই অনেক বড় বিষয়। মনে রাখবেন, তারা যদি বলে 60% ভোট না, সর্বসাকুল্যে 25 থেকে 30% ভোট তারা পাইছে। যদি ধরি যে 30% ভোট তারা পাইছে, তার মধ্যে 15% মানুষ মুখে রুমাল দিয়ে তাদের প্রতীকে ভোট দিছে, কারণ তাদের প্রতীকের সাথে সাদাবাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেই মানুষগুলো শুধু ভোট দিছে রাজাকার, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা ভোট কেন দিছে এই ভিডিওটা একটু দেখেন। ভোট কি দিছিলেন এবার? হ্যাঁ দিছি বাবা। কিসে কিসে দিছেন? নাতে দিছি আর দানে শেষে। সবাই বলে যে দানে শেষে দিলে হাসিনা আসতে পারবে, হ্যাঁ আমলিকের উপকার হবে, এই দুই দল মিলে গেছে, এই জন্যই নাতে দিছি আর দানে শেষে দিছি। নানি দাদির বয়সী এই বৃদ্ধ নারীর মতো করেই অধিকাংশ অনেক মানুষই তাদেরকে ভোট দিয়েছে। এই কারণে ভোট দিয়েছে। নির্বাচনের আগে আপনারা কিন্তু যারা আজকে মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপনারা নিজ নিজ নির্বাচনী এলাকা সহ সারা দেশব্যাপী আপনারা আওয়ামী লীগের যে সকল সমর্থকরা রয়েছে, তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে কিন্তু অনেক বড় আশ্বস্ত করেছিলেন তাদের ভোট টানার জন্য। মনে রাখতে হবে, সেই প্রতিশ্রুতির কথা কিন্তু ভুলে গেলে চলবে না। অনেক কথা বলার ছিল, আপাতত বলতেছি না, কিন্তু বলতে কখনো বাধ্য করবেন না। আমরা সেই বিষয়গুলো বলতে চাইও না, কারণ আমরা এই দেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলি। দেশের মানচিত্রের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমরা চূড়ান্ত লড়াই সংগ্রাম চালাই যাব। একটা জঙ্গি, একটা স্বাধীনতা বিরোধীদের সর্বশেষ শাবক যত সময় পর্যন্ত বাংলার মানচিত্রে নিঃশ্বাস নেবে, তত সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই সংগ্রাম আমরা কখনো বন্ধ করব না, কেউ বন্ধ করতে পারবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন, বাংলাদেশের মানচিত্র স্বাধীনতা বিরোধী এবং জুলাই জঙ্গিদের জন্য অভিশাপে পরিণত করব। তাদের জন্য হারাম করে দেব দেশের প্রতিটা 1 ইঞ্চি ভূমি। এই মানচিত্রে তাদের কোনো স্থান হবে না। আপনারা নির্বাচনের আগে তাদের ভোট, যারা যে মানুষগুলো, যে কিছু মানুষ আপনাদের ভোট দিছে, তারা কোন প্রত্যাশায় ভোট দিছে, এই বৃদ্ধ নারীর, এই বৃদ্ধ দাদির, এই চাষির, এমন অসংখ্য বৃদ্ধ ব্যক্তিদের ভোটই তারা বলে দেয়
কেন আপনাদেরকে ভোট দিয়েছে। সুতরাং সেই বিষয়গুলো আমরা গভীরভাবে পর্যালোচনা করব। তৃণমূলের ভাইরা আমার, অনেক বিষয় আছে, অনেক তথ্য আছে যেগুলো এখন বলতে চাই না, এক এক করে ভবিষ্যতে বলবো আপনাদের উদ্দেশ্যে। কিন্তু এখন থেকে আমরা অনেক ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাই কিছু কিছু বিষয় শুধু চুপ থাকতে হবে। অনেক বিষয় দেখেই বেশি তাড়াহুড়া করা যাবে না, হাসি ঠাট্টা করা যাবে না, চোখ কাছে দেখে যেতে হবে, শুধু নীরব থাকতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। মনে রাখবেন, আমরা যে কোনো মূল্যেই হোক না কেন, যেহেতু আমরা আন্তর্জাতিক মানের সন্ত্রাসী ডেভিল ইনুসের লাল চক্ষু অপেক্ষা করে লড়াই সংগ্রামের মাধ্যমে আজ আমরা একটি অনেক বড় বিজয় অর্জন করেছি। তাই আমরা আমাদের চূড়ান্ত বিজয়, একজন স্বাধীনতা বিরোধী রাজাকারের শাবক, ৭১ মুক্তিযোদ্ধা বিরোধী যারা বিগত দিনে ৭২-এর সংবিধানকে নিয়ে কটূক্তি করে কথা বলেছে, দেশের মানচিত্র সার্বভৌমত্ব নিয়ে কটূক্তি করে কথা বলেছে, দেশের মুক্তিযুদ্ধকে নিয়ে হেয় করে কথা বলেছে, এইগুলো এখন পর্যন্ত এই মানচিত্রে নিঃশ্বাস নিতেছে। তত সময় পর্যন্ত তাদের নিঃশ্বাস আমরা হারাম করে না দিতে পারবো, তত সময় পর্যন্ত বাংলার মানচিত্রের মধ্যে তাদের অক্সিজেন আমরা বন্ধ করে না দিতে পারবো, তত সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালাই যাব, যে কোনো মূল্যেই হোক না কেন। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই। নির্বাচন পরবর্তী নতুন সরকারের শপথ গ্রহণের পরদিনই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ শুরু হয়েছে। প্রায় ১.৫ বছর তালাবদ্ধ থাকার পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো একযোগে পুনরায় খোলার চেষ্টা চলছে। বরিশাল থেকে বগুড়া কিংবা নোয়াখালী থেকে ফেনী, প্রায় সব জায়গাতেই একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণের পরপরই রাজধানী সহ তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নিষ্ক্রিয় হয়ে পড়া নেতাকর্মীরা হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। কোথাও মধ্যরাতে, আবার কোথাও ভোরের আলো ফুটতেই কার্যালয়গুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় তাদের দলীয় স্লোগানও দিতে শোনা যায়। সর্বশেষ জানা গেছে, নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কিছু নেতাকর্মী। সেখানে তারা নতুন দলীয় ব্যানার টাঙিয়ে দেন এবং স্লোগান দেন। তবে খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে পৌঁছে ব্যানারটি সরিয়ে নেয়। প্রায় একই খবর পাওয়া গেছে ফেনী থেকেও, যেখানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম দলীয় কার্যালয়ের সামনে কর্মীদের জটলা দেখা গেছে। এছাড়াও বগুড়া, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জেও আওয়ামী লীগের কার্যালয়গুলো সচল করার চেষ্টা চলছে। রংপুরের পীরগঞ্জ এবং বগুড়ায় বিক্ষিপ্তভাবে দলটির কার্যালয়ের সামনে ব্যানার টাঙানোর খবর পাওয়া গেছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং ফরিদপুরের কয়েকটি জায়গায় একই ধরনের তৎপরতা দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে এভাবে কার্যালয় খোলার চেষ্টায় স্থানীয় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে জানা গেছে, অনেক জায়গায় ব্যানার টাঙানোর কিছুক্ষণের মধ্যেই তা সরিয়ে ফেলা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পর ক্ষমতার এই পরিবর্তনের মুহূর্তে তৃণমূল পর্যায়ে নিজেদের অস্তিত্বের জানান দিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কৌশল গ্রহণ করছেন। ১২ তারিখের ভূমিধস জয়ের পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা। তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে। সংবাদ মাধ্যম খুললেই নজরে আসছে, খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। একটি দুটি নয়, এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমান আসবেন, জিতবেন, তারপর খুলে দেবেন বন্ধ দরজা। প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে এমন করছে আওয়ামী লীগ? অনেকে বলছেন, সরকার গঠন ঠিকই করেছে বিএনপি, কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীটারও। তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে। বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম, সেটা যে কেউ বুঝতে পারছেন। শপথ অনুষ্ঠানেও হয়ে গেল এক পশলা গল্প। এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না, সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই জামায়াত এনসিপি পাহাড়কে সামাল দিতে বিএনপির দরকার প্রচুর অভিজ্ঞ হাত। ১৭ বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এখন কতটা সামাল দিতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে। গোপনে কিংবা প্রকাশ্যে জামায়াত এই ১৭ বছর সে বিষয়ে হাত পাকা। তাই এই অভিজ্ঞ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসলেই যে বরফ গলবে না, সেটা বোঝা গেছে ইতোমধ্যেই। আর বিএনপি খুব ভালো করেই জানে, তাদের উপর এবার ভর করেছিল আওয়ামী লীগের ভোটারদের হাত। দায় শোধের ব্যাপারটাও আছে। তাছাড়া জামায়াত ঠেকাতে এসব অভিজ্ঞ হাত পাগলেও ছাড়তে চাইবে না। এই যুক্তিতে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানো বিএনপির জন্য বেশ ভালো সিদ্ধান্তই বলছেন বিশ্লেষকরা। দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন। খুলনার রূপসা কিংবা সোনাডাঙ্গা এলাকার চিত্র। দীর্ঘ ১.৫ বছর ধরে যে শাটার নামানো ছিল, যে তালাটিতে জং ধরে গিয়েছিল, হঠাৎ করেই সেখানে প্রাণের সঞ্চার। খুলনায় যখন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হলো, তখন আশেপাশের মানুষের চোখে মুখে ছিল অবিশ্বাস। ১৮ মাসের ধুলো জমে থাকা মেঝেতে যখন ঝাড়ু পড়ল, তখন ধুলোর মেঘে যেন পুরনো সেই রাজনৈতিক উত্তাপ ফিরে এলো। শুধু খুলনা নয়, চট্টগ্রামেও একই দৃশ্য। সেখানে তো রীতিমতো ঘটা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে চকচকে নতুন প্যানোফ্লেক্স।
চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়ো হয়েছেন। তবে চমকপ্রদ তথ্য হলো এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মৌন সম্মতি কাজ করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে। তবে সব জায়গায় চিত্রনাট্য কিন্তু এক নয়। দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার আশেপাশের কিছু জেলায় ঘটেছে উল্টো ঘটনা। যখনই আওয়ামী লীগের কর্মীরা অফিসের তালা খোলার চেষ্টা করেছেন, তখনই স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ ছাত্ররা তেড়ে এসেছে। কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। 21 টিভি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে 3টি জেলায় প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সাধারণ মানুষ স্লোগান দিয়েছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। কিন্তু কৌতূহল জাগানিয়া বিষয় হলো, যেখানে যেখানে বিএনপি শক্তিশালী বা বিএনপির স্থানীয় নেতৃত্ব শক্ত অবস্থানে, সেখানেই আওয়ামী লীগ অফিস খুলতে পেরেছে নির্বিঘ্নে। আর যেখানে এখনো ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলার সাহস কারোরই নেই। এখন প্রশ্ন হলো, এই গ্রিন সিগন্যাল কেন? বিশ্লেষকরা বলছেন, গত 1.5 বছরে বিএনপি খুব ভালোভাবেই বুঝেছে যে মাঠের রাজনীতিতে তাদের একক আধিপত্য থাকলেও মিত্র হিসেবে জামায়াত বা এনসিপি জোট ভবিষ্যতে তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনে বিএনপি জিতলেও ভোটের ব্যবধান বা ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যাবে প্রচুর সংখ্যক সাইলেন্ট ভোটার বা সাবেক আওয়ামী লীগ পন্থী ভোটার এবার ধানের শীষে সিল মেরেছে। কেন? কারণ একটাই, তারা জামায়াত এনসিপি জোটকে ক্ষমতায় দেখতে চায়নি। এই ভোটারদের প্রতি বিএনপির একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা স্পেস দিলে জামায়াতকে ব্যালেন্স করা সহজ হবে, এমনটা ভাবছেন বিএনপির নীতি নির্ধারকরা। শত্রু যখন দুর্বল হয়, তখন তাকে পুরোপুরি শেষ না করে জিইয়ে রাখা রাজনীতির এক পুরনো কৌশল। এতে করে অন্য কোনো শক্তিশালী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠলে তাদের দমাতে এই দুর্বল শত্রুকে ব্যবহার করা যায়। পঞ্চগড়ের ঘটনাটি ছিল এই নাটকের ওপেনিং সিন। সেখানে এক বিএনপি নেতা নিজ হাতে আওয়ামী লীগ অফিসের তালা খোলার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যুক্তি দেখিয়েছেন, আমরা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। এই একটি বাক্যই যেন সারা দেশে বার্তা ছড়িয়ে দিয়েছে। সিলেটের বিয়ানীবাজার বা কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলেও খবর আসছে, আওয়ামী লীগের কর্মীরা যারা এতদিন পলাতক ছিলেন বা এলাকা ছাড়া ছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। চায়ের দোকানে আবার বসছেন। আর তাদের এই ফিরে আসায় বাধা দিচ্ছে না স্থানীয় বিএনপি, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির বিজয় মিছিলে দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন আওয়ামী লীগের কর্মীরা। এই অদ্ভুত সহাবস্থান বাংলাদেশের রাজনীতিতে বিরল। তবে কি 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এতটাই পরিপক্ক হয়েছে যে তারা প্রতিহিংসার বদলে কৌশলী রাজনীতি বেছে নিল? নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর আন্তর্জাতিক চাপ? সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। এক পক্ষ বলছে, এটা কি নতুন বাংলাদেশ, যেখানে স্বৈরাচারের দোসররা আবার মাথাচাড়া দিচ্ছে? আর এক পক্ষ বলছে, এটাই গণতন্ত্র, সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনেও গত কয়েকদিন ধরে কিছু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিন কারা যেন আওয়ামী লীগের পতাকা নিয়েও হাজির। যদিও পুলিশি পাহাড় আছে, কিন্তু 18 মাস আগের সেই থমথমে ভাবটা আর নেই। হকাররা আবার ফুটপাতে বসেছে, কৌতূহলী মানুষ উঁকি দিয়ে দেখছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা আসতে পারে। তবে সেটা নির্ভর করছে তারেক রহমানের নতুন সরকারের প্রথম 1 মাসের গতি প্রকৃতির উপর। সরকার যদি শুরুতেই চাপে পড়ে, তবে হয়তো আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ আরো বাড়িয়ে দেয়া হতে পারে, যাতে বিরোধীদের মনোযোগ ভাগ হয়ে যায়। আর যদি সরকার খুব শক্ত অবস্থানে থাকে, তবে হয়তো এই অফিস খোলার উৎসব কিছুদিন বন্ধও থাকতে পারে। 18 মাস পর আওয়ামী লীগের এই অফিস খোলার ধুম আসলে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।